প্রতিটা মেয়েরই তার বিয়ে নিয়ে খুব এক্সাইটমেন্ট থাকে এবং তার চেয়ে বেশি এক্সাইটেড থাকে তার বাসর নিয়ে। এই রাতের জন্যই তো সে অনেক স্বপ্ন সাজিয়ে রাখে। আমার সাথে ঠিক তেমন কিছুই ঘটলো। আমার বিয়ে হয়েছে আজ 3 দিন হলো, কিন্তু আমার স্বামী আমার সাথে ঘুমানোর পরিবর্তে আমার ননদের সাথে ঘুমাতো। আমি জিজ্ঞাসা করলে বলতো আমার বোনের অসুখ আছে, রাতে তার খিঁচুনি হয় এবং সে আত্মহত্যা করার চেষ্টা করে। একদিন রাতে হঠাৎ যখন আমি আমার ননদের ঘরে গেলাম, যা দেখতে পেলাম সেটা দেখে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কারণ আমার স্বামী তো আমার ননদের সাথে আজ আমার বিয়ে, এবং প্রত্যেকটা মেয়ের মতো আমার মনেও হাজার স্বপ্ন ছিল। আমি শুধু চাইতাম আমার স্বামী যেন আমার প্রতি খুব যত্নবান এবং শ্রদ্ধাশীল হয়। পার্লারে নতুন বউ সেজে আমি যখন আয়নায় নিজেকে দেখলাম, তখন নিজেকে চিনতেই পারলাম না। আমি অন্তর থেকে ভগবানের কাছে প্রার্থনা করলাম আমার স্বামী যেন আমাকে পছন্দ করে এবং সারা জীবন আমাকে সম্মান এবং ভালোবাসার সাথে রাখে। পার্লারের মহিলা আমাকে রেডি করে বললেন, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। তোমার স্বামী তোমাকে জ্ঞান হারিয়ে ফেলবে নাকি সেটাই ভাবছি, তোমাকে দেখে তো পাগলই হয়ে যাবে। তার মুখে এই কথা শুনে আমার খুব লজ্জা লাগলো। আমি বান্ধবীর সাথে পার্লার থেকে বেরিয়ে লজের দিকে গেলাম। তখন সিগন্যালে গাড়ি থামালো। আমি টাইম পাস করার জন্য এদিক ওদিক তাকালাম। সময়ে সামনে একটা গাড়িতে আমার চোখ পড়লো। আমি খুব অবাক হয়ে গেলাম, কারণ সেই গাড়িতে একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে, আর মেয়েটি হলো আমার ননদ। আমার ননদ তো এই সময় লজে থাকা উচিত, কারণ মা আমাকে ফোন করে বলেছিল যে বরযাত্রী এসে গেছে। তাহলে এই সময় সে এই ছেলের সাথে এখানে কি করছে? আর এই ছেলেটাই বা কে? আমার ননদ জিন্স আর শার্ট পরা যেভাবে আরাম করে বসেছিল, তাতে মনে হচ্ছিল যে তার বিয়ের আশাতে আমার বিয়ের আশাতে তার কোনো ইচ্ছাই নেই। আমি সেই দিকে চোখ বড় বড় করে তাকিয়েছিলাম। হঠাৎ সিগন্যালটা খুলে গেল। আমি ভেবেছিলাম হয়তো সেও আমাকে দেখেছে, কারণ সেই গাড়িটি অন্যদিকে ঘুরেছিল। এসব চিন্তা করতে করতে আমি বিয়ের মণ্ডপে পৌঁছাই। এরপর বিয়ে সম্পূর্ণ হলো। আমার চোখে ননদকে খুঁজছিল, কিন্তু আমি তাকে কোথাও দেখতে পেলাম না। তার মানে সেটা আমার চোখের ভুল না তো? সত্যিই কি আমি তাকে দেখেছি? বিয়ের পর আমার স্বামীকে আমি বললাম, তোমার বোনকে ডাকো, আমি তো তাকে একবারও দেখতে পেলাম না। তখন আমার স্বামী বলল, ঠিক আছে, আমি তাকে খুঁজে আনছি। সে হয়তো আত্মীয়দের সাথে কোথাও বসে গল্প করছে। আমি নিশ্চিন্ত ছিলাম যে তাকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু যখন আমার স্বামীর সাথে আসতে দেখলাম, তখন আমি বিস্ময়ের সীমা রইল না। এখন তাকে একবারের জন্য অন্য মেয়ে মনে হচ্ছে। সুন্দর একটা লেহেঙ্গা পরা, হাতেও চুড়ি এবং মেকআপ দেখে মনে হচ্ছিল সে নয় গাড়িতে অন্য কোনো মেয়ে ছিল। আমার মনে সন্দেহই ছিল, কিন্তু এটা সঠিক নয় এসব প্রশ্ন করা। তাই আমি হেসে হেসে তার সাথে কথা বলতে লাগলাম, কিন্তু আমার মনে সন্দেহই ছিল। বিদায়ের সময়ে ননদ বলতে লাগলো, দাদা, তুমি আর বৌদি এক গাড়িতে যাও, আর আমি অন্য গাড়িতে যাচ্ছি। ননদ অন্য গাড়িতে যাওয়ার আগেই আমার স্বামী তাড়াতাড়ি ওর হাত ধরে ওকে এই গাড়িতে বসিয়ে দিল। বলল, তুমি জানো না 2 মিনিটের জন্য আমি তোমাকে আমার চোখের সামনে থেকে সরাতে পারবো না। তুমি আমার চোখের আড়াল হলে আমার টেনশনই পড়ে যায়। এই কথা শুনে আমার ননদ হাসতে হাসতে গাড়ির ভিতর বসলো। আমি বোঝার চেষ্টা করছি এই ভাই বোনের মধ্যে কি চলছে। আমি কিন্তু শত চেষ্টা করেও ব্যর্থ হলাম। গাড়ি বাড়ির সামনে এসে থামলো। ননদ আমাকে রুমে ছাড়তে এসে আমাকে বিছানায় বসিয়ে দিল। আজ রাতে তুমি দাদার ঘর থেকে বের হতে দিও না, নাইলে পরে আফসোস করবে। তার এই সমস্ত অদ্ভুত কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম, কিন্তু কিছুতেই বুঝতে পারলাম না। চুপ থেকে ভাবতে লাগলাম, এরপর মাথা হয়তো খারাপ আছে। বাসর রাতে স্বামী তার স্ত্রীকে রেখে কোথায় যাবে? সে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। কিছুক্ষণ পর আমার স্বামী তাড়াতাড়ি ঘরের ভিতরে এসে আলমারি থেকে একটা গিফট বের করলো, আমাকে দিয়ে বলল, এটা তোমার উপহার। আমি এখন যাচ্ছি, সকালে কথা হবে।
কথা শেষ করতেই সে বেরিয়ে গেল। আমি তো হতভম্ব হয়ে বসে রইলাম। এত তাড়াহুড়ো করলো কেন যে কিছু বলার সুযোগই পেলাম না। হঠাৎ ননদের কথা মনে পড়লো। সে বলেছিল, তোমার স্বামীকে তোমার কাছে রেখো, বাইরে যেতে দিও না। তার মানে সে জানতো যে আমার স্বামী আজ রাতেও বাইরে যাবে, সে আমার সাথে রাত কাটাবে না। এইসব প্রশ্ন আমার মনে আসছিল। আমার মনে সন্দেহ তৈরি হচ্ছিল, আমার সাথে খারাপ কিছু হবে না তো? এ বাড়িতে সবাইকে এখনো ঠিকমতো চিনতাম না। ননদের সাথে কয়েকবার মাত্র দেখা হয়েছে, এখনো তাকে ঠিকমতো বুঝতে পারিনি। অন্যদিকে দেবু তো আমার কাছে বসা উচিত ছিল। আজ আমার বাসর রাত, আমার সাথে বসে প্রেম ভালোবাসার কথা বলা উচিত ছিল তার। কিন্তু সে জানি না কেন আমাকে ছেড়ে কোথায় চলে গেছে। এ বিয়েতে একটা ঘটকের মাধ্যমেই হয়েছিল। আমার মা আমার বিয়ের এমন এক জায়গা দিতে চেয়েছিলেন যেখানে শ্বশুর বাড়িতে কোনো ঝামেলা থাকবে না। অনেক কষ্টে আমার মা তার মনের মতো ছেলে খুঁজে পেয়েছে। ছেলের বাবা মা নেই, একমাত্র বোনই আছে, আর তারা অনেক বড় লোকও। মায়ের এই সম্বন্ধটা খুব পছন্দ হয়েছিল, তাই তিনি ঘটককে বলেছিলেন যে মেয়ের বিয়ে এখানেই পাকা করতে। ভাগ্য এটাই ছিল, তাই আমার এখানেই বিয়ে হয়ে যায়। আমি মাকে বলেছিলাম অচেনা মানুষ ভালো করে খোঁজ খবর নিতে, কিন্তু মা বলেছিল আমি খোঁজ খবর নিয়েছি, ছেলেটা খুবই ভালো। এখন আমি নিশ্চিত হয়ে ভাবতেই লাগলাম, দেবু বাসর রাতে আমাকে ছেড়ে গেল কোথায়? এরকমটা তো তখনই হয় যখন স্বামী অন্য কোনো মহিলার সাথে পরকীয়ায় থাকে। স্বামীর জন্য অপেক্ষা করতে করতে সারাটা রাত চিন্তায় কাটিয়েছি। ভাবলাম ননদকে গিয়ে জিজ্ঞেস করি, সে নিশ্চয়ই জানবেন তার দাদা কোথায় গেছে। আমি ননদের রুমে দরজাটা টোকা দিলাম, কিন্তু এটা দেখে আমার মুখের রং সাদা হয়ে গেল। আমার স্বামী দেবু দরজা খুলছে, সে তার বোনের ঘরে কি করছে ভেবেই আমার মুখে ভাব হঠাৎ বদলে গেল। আমি আগে কিছু না বলে আমার রুমে চলে এলাম। সেই সময় আমার খুব রাগ হচ্ছিল যে সে তার বোনের রুমে কেন? আমি মন থেকে সব খারাপ চিন্তা দূর করতে চাইছিলাম, আমার এসব ভাবা উচিত না। কিন্তু এ অবস্থায় আমার মনে সন্দেহ সৃষ্টি করছিল। দেবু আমার পিছনে পিছনে এসে বলল, আমার বোন একটা মানসিকভাবে অসুস্থ, রাতে তার খিঁচুনি হয় এবং সে প্রায় নিজের ক্ষতি করে, তাই আমাকে রাতে তার কাছেই থাকতে হবে যাতে সে নিজের ক্ষতি না করতে পারে। তখন আমি নিজেই নিজের কাছে লজ্জিত বোধ করছিলাম, কারণ এত ভালো এবং যত্নশীল মানুষ, আর আমি তাকে সন্দেহ করছি। কিছুক্ষণ পর তার বোনও উঠে এলো। সারাদিন ননদ আমার সাথে থাকলো। বাড়িতে তখন অনেক অতিথি ছিল। ননদ সারাক্ষণ আমার সাথে থেকে সবার সাথে হেসে হেসে কথা বলছিল। তাকে দেখে কোনো মতেই বোঝা যায় না যে সে মানসিক রোগী। রাতে আবারও দেবু সেই একই কথা বললে ঘর থেকে বের হয়ে গেল, আমাকে আমার বোনের ঘরে ঘুমাতে হবে। আমি ভাবতে লাগলাম যে তাকে যদি সবসময় বোনেরই খেয়াল রাখতে হয়, তবে সে কেন আমাকে বিয়ে করেছে? এভাবে তো আর কতদিন চলবে? কতদিনই তার বোনের সাথে তাকে গিয়ে ঘুমাতে হবে? আমার বিয়ে হয়েছে মাত্র 2 দিন হয়েছে, আমারও কিছু স্বপ্ন আছে, কিন্তু দেবু আমার ইচ্ছাকে পাত্তা না দিয়ে তৃতীয় রাতেও দেবু তার বোনের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। আজ আমি সবচেয়ে বেশি বিরক্ত। চতুর্থ রাতেও দেবু তার বোনের রুমে গেল। আমার তার উপর খুবই রাগ হয়। আমি বিছানায় এপাশ ওপাশ করতে থাকি, কিন্তু ঘুমোতে পারি না। রাত 12টার দিকে আমার ননদের দরজায় টোকা দিলাম, কিন্তু হয়তো দুজনেই ঘুমিয়ে পড়েছে, তাই দরজা খোলেনি। অনেকক্ষণ দরজা ধাক্কা দেওয়ার পর আমি ফিরে এলাম। এসব কি হচ্ছে? কেন দরজা খুলছে না? সকালে দেবু রুমে এলো। আমি রাগী গলায় তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কাল রাতে দরজা খুলোনি কেন? তখন সে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, আমি গভীর ঘুমিয়েছিলাম, তাই টের পাইনি। আমি দেবুকে বললাম, তুমি তোমার বোনের ঘরে ঘুমানোর জন্য দরজা বন্ধ রাখো কেন? দরজা খুলে রাখবা। আমার প্রশ্ন শুনে সে পুরোপুরি নার্ভাস হয়ে গেল। তারপর বলল, আমি তোমাকে বলেছিলাম তো ও মানসিকভাবে অসুস্থ এবং খিঁচুনি হয়, তাই ওর কথা ভেবেই দরজাটা বন্ধ রাখতে হয়। আমি বললাম, তুমি যদি তোমার বোনকে নিয়ে এতটাই ভয় পাও, তাহলে আমি তোমার বোনের সাথে ঘুমাচ্ছি, আমি তার যত্ন নেব।
তুমি তোমার ঘরেই থাকো। এ কথা বলার সাথে সাথেই দেবুর মুখটা হা হয়ে গেল। এখন বলার কিছুই নেই ওর। তারপর হঠাৎই সে বলল, যতক্ষণ আমার বোন ঠিক না হচ্ছে ততক্ষণ আমি কাউকেই তার সাথে থাকতে দিতে পারবো না। এ কথা শুনে আমি কাঁদতে লাগলাম। দেবু আমাকে একটাও সান্ত্বনা না দিয়ে চলে গেল সেখান থেকে। কিছুক্ষণ পর ননদ আমার রুমে এসে আমাকে সান্ত্বনা দিতে লাগলো আর বলল, আমি রাতে দাদাকে বলেছিলাম যে বৌদি দরজা নক করেছে, দরজা খোলো, কিন্তু দাদা রাজি হয়নি। ননদের খুব ভীতু লাগছিল। আমি জিজ্ঞাসা করলাম, তোমার কি খিঁচুনি রোগ আছে? আমার কথা শুনে ওর মুখটা বিষময় ফুটে উঠল। আমাকে হয়তো কিছু বলতে চাইছিল, কিন্তু কিছু না বলে কাঁদতে কাঁদতে ও রুমে চলে গেল। এর কারণ কিছুই বুঝতে পারলাম না আমি। কি এমন রহস্য আছে যে আমার স্বামী আমার সাথে থাকার পরিবর্তে সব সময় ছায়ার মতো তার বোনের পিছনেই থাকতো? এমনকি আমার এক বন্ধু যখন আমাকে এবং দেবুকে একটা পার্টিতে নিমন্ত্রণ করলো, তখনও দেবু আমাকে বলল যে তুমি একাই যাও, আমার যাওয়া যদি একান্ত গুরুত্বপূর্ণ হয় তাহলে আমার বোনও সাথে যাবে। আমি খুব অবাক হলাম, কিন্তু ভাবলাম চলো কোনো সমস্যা নেই, ওর বোনকেও সাথে নিয়ে যাই। কিন্তু আমার ননদ যেতে রাজি হলো না। আমার ননদও আমাকে ইশারা করছিল তাকে সাথে না নিতে। আমি দেবুকে বোঝানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু দেবু কোনো মতেই রাজি হলো না। ননদকেও নিয়ে গেল পার্টিতে। আমি বুঝতে পারছি না যে ননদ আমার স্বামীকে খুব ভয় পায়, আর দেবু ও ননদের উপর খুব জোর খাটাতো। নন্দনের কাছে নিজস্ব মোবাইলও ছিল না, আর ওকে ঘরে থেকেই বাইরে বের হতে দেওয়া হতো না। দিন রাত আমার স্বামী ওর সাথেই থাকতো। আমাকে তো আমার স্বামী ভুলেই গেছে। একদিন দেবুকে বললাম, তোমার বোনের যখন খিঁচুনি হয় তখন চলো ওকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাই। দেবু বলল, চিন্তা করো না, আমি ওকে ওষুধ খাওয়াচ্ছি, ওর চিকিৎসা চলছে। সেদিন ভাই বোন দুজনেই কোথায় গিয়েছিল। হঠাৎ আমার ননদের ঘর তল্লাশি নেওয়ার কথা মনে হলো। আমি ওর রুমে গিয়ে না কোনো ওষুধ না কোনো প্রেসক্রিপশন দেখতে পেলাম। তাহলে আমার স্বামী আমাকে মিথ্যা বলেছে যে তিনি তার বোনের চিকিৎসা করাচ্ছে? যদি সত্যি আমার ননদের খিঁচুনি রোগ থাকতো তাহলে তো অবশ্যই রুমে এসব পাওয়া যেত। এখন আমার দেবুকে সন্দেহ হতে লাগলো। আমি ভাবতে লাগলাম এখন কি করা উচিত আমার। আমি ননদের রুমে চাবিটা লুকিয়ে রাখলাম। সন্ধ্যায় তারা দুজন ফিরে এলো। আমার স্বামী এসেই আমাকে বলল, খুব তাড়াতাড়ি আমাদের সব সমস্যা শেষ হয়ে যাবে, আর মাত্র কয়েকদিন ব্যাপার। ননদের মুখে দিকে তাকিয়ে মনে হয় সে সারা রাস্তা কেঁদেছে। রাতে দেবু তার বোনের রুমে গেল। আমি ওর মনে মনে ঠিক করে নিলাম যে আমার স্বামী আর ননদ ঘর বন্ধ করে কি করে সেই সত্যটা আমাকে জানতেই হবে, এবং আমি সেটা জানবই। আমি আগেই চাবি লুকিয়ে রেখেছিলাম। এখন রাতে 2টা বাজে। আমি নিঃশব্দে ঘরের দরজা খুলে ভিতরের দৃশ্যটা দেখে হতভম্ব হয়ে গেলাম। দেখলাম আমার স্বামী তার বোনকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আর ননদের মাথা নিজের কাঁধে নিয়ে ঘুমাচ্ছে। আমার ননদ সম্ভবত জেগেছিল। আমাকে দেখে ইশারায় বাইরে যেতে বলল। ওদের দেখে স্তব্ধ হয়ে গেলাম। আমি দেবুকে জায়গায় জিজ্ঞাসা করতে চাইলাম যে এসব কি, কিন্তু ননদ আমার সামনে হাত জোর করলো বাইরে বেরিয়ে যেতে। আমিও বাইরে বেরিয়ে এলাম। ননদের অবস্থা দেখে আমার কাছে সবকিছুই পরিষ্কার হয়ে গেছে যে ননদ মানসিক রোগী নয়, বরং মনে হচ্ছে দেবুই একজন মানসিক রোগী। সারা রাত ঘুমাতে পারিনি। হাজারো প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আমি দেবুকে জিজ্ঞাসা করতে চাইছিলাম কেন সে তার বোনকে বেঁধে রাখে। এই চিন্তাতেই আমার মাথা সারা রাত কেটে গেল। সকালে কোনো এক অজুহাতে ননদদের আমার ঘরে ডেকে জিজ্ঞাসা করলাম যে রাতে যা দেখেছি সেসব কি। আমার কথা শুনে আমার ননদ কাঁদতে কাঁদতে বলল, যখন থেকে বাবা মা এই পৃথিবী ছেড়ে গেছেন তখন থেকেই দাদার ব্যবহার আমার প্রতি বদলে গেছে। দাদা সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিতে চায়, তাই রোজ আমাকে তার ভাগের সম্পত্তি লিখে দিতে বলে। আমি রাজি হই না বলেই আমাকে মারধর করে আর বিরক্ত করে। রাতেও আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখে, আমাকে সব সময় কষ্ট দেয়, যাতে আমি ভয় পেয়ে সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিই। কিন্তু আমি কোনোভাবে এটা করব না।
যদি আমি দাদাকে সমস্ত সম্পত্তি লিখেও দেই তবুও দাদা এসব নিজের কাছে রাখতে পারবে না, কারণ দাদার অনেক বাজে নেশা আছে। ও সমস্ত সম্পত্তি উড়িয়ে দেবে। ননদের কথা শুনে আমার মাথা ঘুরতে লাগলো, রক্ত টকবক করতে লাগলো। আমার স্বামী দেবু এত বাজে মানুষ হতে পারে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। যদি রাতে নিজের চোখে না দেখতাম তাহলে হয়তো ননদের কথা বিশ্বাস করতে পারতাম না, কিন্তু সত্যটা তো নিজের চোখেই দেখেছি। ননদ আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, বৌদি আমাকে এখান থেকে কোথাও পাঠিয়ে দাও, আমাকে বাঁচাও, না হলে দাদা আমাকে মেরেই ফেলবে। ও কাঁদতে কাঁদতে আরো বলো, আমাকে এখান থেকে কোথাও দূরে সরিয়ে এসো। এখন আমি ওকে কি বলবো? ওকে কোনো রকম ভাবে চুপ করালাম, কিন্তু আমি সত্যিই চিন্তায় পড়ে গেলাম এখন আমার কি করা উচিত। কিছুক্ষণ পর দেবু আমার কাছে আসলো। আমার বোনের বিয়ে ঠিক করে ফেলেছি, কালকে ওকে নিয়ে ছেলে দেখতে যাব। আগামীকাল সোমবারে আমার বোনের বিয়ে দিয়ে দেব। এটা শুনে আমি একদম অবাক হয়ে গেলাম। আমার স্বামী আরো বলল যে আমার বোনের সমস্ত দায়িত্ব থেকে আমি মুক্ত হয়ে যাব। আমি বোনকে খুব ভালোবাসি। বোনের দায়িত্ব থেকে মুক্ত হয়ে আমি আমার মা বাবাকে দেওয়া প্রতিশ্রুতি মুক্ত হব। দেবুর মুখ থেকে এইসব শুনে আমি চমকে উঠলাম। আমি বুঝতে পারছি না কে মিথ্যা বলছে আর কে সত্য বলছে। ভাই বোন দুজন খুবই অদ্ভুত, কে সত্য বলছে তা বোঝা আমার পক্ষে কঠিন হয়ে গেল। পরের দিন ননদ আমাকে বলল, দাদা আমার বিয়ে একটা বৃদ্ধ লোকের সাথে ঠিক করেছে, যাতে দাদা সেই বৃদ্ধর কাছ থেকে অনেক টাকা নিয়ে নিজের ব্যবসা শুরু করতে পারে। বিয়ের নামে দাদা আমাকে বিক্রি করতে চাইছে। এই বলে ননদ আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো তাকে সাহায্য করতে। নিজেও বুঝতে পারছি না আমি এখন কিভাবে সাহায্য করব। ননদ বারবার বলছিল যে বৌদি আমাকে এ বাড়ি থেকে দূরে কোথাও পাঠিয়ে দাও। আমি ননদকে বললাম, আমি তোমাকে কোথায় পাঠাবো? তখন সে বলল তার এক বন্ধুর বাড়িতে তাকে পাঠিয়ে দিতে। আমার বন্ধুর দাদা উকিল, সে আমাকে বাঁচাবে। আমার কাছে ফোনও নেই, না হলে এতক্ষণে তাকে সাহায্যের জন্য ফোন করতাম। আমি ওকে আমার ফোন দিয়ে দিলাম ওর বন্ধুর সাথে কথা বলতে। ও আমার সামনে ওর বন্ধুর সাথে কথা বলল, কিন্তু বেশি কিছু বলল না, শুধু 2-3টা কথাই বলল। আমার বৌদি কোনো না কোনোভাবে আমাকে বাড়ি থেকে বের করে দেবে, তারপর আমি তোমার বাড়িতে আসব। আমি ননদের অনেক কান্নাকাটির পর তাকে সাহায্য করতে রাজি হলাম, কিন্তু ভিতর ভিতর ভয়ও হচ্ছিল। তারপর সিদ্ধান্ত নিলাম যে আমি দেবুর দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দেব। তারপর দেবু ঘুমিয়ে গেলে গাড়িতে করে ওকে ওর বন্ধুর বাড়িতে পাঠিয়ে দেব। রাত 9টায় দেবু দুধে ঘুমের ওষুধ মিশিয়ে খেতে দিলাম। দুধ খাওয়ার পর আধা ঘন্টার মধ্যেই দেবু ঘুমিয়ে পড়লো। এই আমাদের শুধু। ননদকে বললাম তাড়াতাড়ি গাড়িতে উঠতে। আমি গেটম্যানকে আমার মা অসুস্থ তাই বলে এখনই দেখতে যেতে হবে। গেটম্যান সাথে সাথে গেট খুলে দিল। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে আমরা একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। ননদ বলতে লাগলো, বৌদি তুমি বাড়িতে যাও, না হলে আমরা ধরা পড়ে যাব। কিন্তু আমি ননদকে পূর্ণ নিরাপত্তার সাথে তার বন্ধুর কাছে রেখে দিতে চাইলাম, যে আমার ননদের খেয়াল রেখেও। আমার উদ্দেশ্য ছিল ননদের এখানে রেখে সরাসরি বাবার বাড়িতে যাব, বাবা মাকে দেবুর পুরো সত্যটা জানাবো। গাড়ি থেকে সবেমাত্র নেমেছিলাম তখনই গেট খুলেছে একটা ছেলে বেরিয়ে এলো। তাকে দেখে আমি চমকে উঠলাম। আরে এ তো সেই ছেলে যাকে আমি আমার বিয়ের দিন আমার ননদের সাথে দেখেছিলাম। যখন দেবুকে ননদের উপর এতটা অত্যাচার করতে দেখি তখন আমার মাথা থেকে এই বিষয়টা বেরিয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম নিশ্চয় অন্য কোনো মেয়ে হবে। ননদ তো এত স্বাধীনতা কোথায় যে সে অন্য কোনো ছেলের সাথে ঘুরতে পারে। কিন্তু আজ এই ছেলেটিকে দেখে আমি অবাক হয়ে গেলাম যে সে এখানে কি করছে। ননদ গাড়ি থেকে বেরিয়ে এসে আমাকে বলল, বৌদি এটা আমার বান্ধবীর ভাই, আমি ভিতরে যাচ্ছি, তুমি বাড়িতে যাও। কিন্তু আমার একটু গড়বড় মনে হচ্ছিল, তাই আমি সাথে সাথে সিদ্ধান্ত নিলাম। ননদকে বললাম, গাড়িতে বসো, আমরা ফিরে যাচ্ছি। কিন্তু আমার মাথায় আকাশ ভেঙে পড়ল যখন ননদ ঝটকা দিয়ে আমাকে হাত ছেড়ে দেয় এবং নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে সেই ছেলেটির পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, সরি বৌদি, আমি তোমার সাথে ফিরে যেতে পারবো না। আমি একে ভালোবাসি, তাই আমি মিথ্যা বলে তোমাকে এখানে নিয়ে এসেছি। ননদ হয়তো আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু সে ছেলেটা ননদকে তার পিছনে করে আমার দিকে এগিয়ে এসে এবং একটা শয়তানি হাসি দিয়ে বলল,
আমার কিন্তু তোমার বৌদিকে খুব পছন্দ হয়েছে। একটার সাথে একটা ফ্রি। ছেলেটার কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। আমার ননদও ছেলেটার কথা শুনে পুরোই হতবাক হয়ে গেল। ছেলেটা একই রকম শয়তানি হাসি দিতে হেসে বলল, আমি তৃষ্ণার্ত হয়েছিলাম যে তুমি কখন আসবে আর এসে আমার তৃষ্ণা মিটাবে, কিন্তু এখন দেখো তোমার সাথে সাথে তোমার বৌদিটাও ফেসে গেছে। আমি এগিয়ে গিয়ে ননদের হাত ধরে তাকে গাড়িতে বসাতে যাচ্ছিলাম, তখনই সে ছেলেটি আমার হাত চেপে ধরলো এবং আমাকে ঘরের ভিতরে টেনে নিয়ে যেতে লাগলো। আমার ননদ তখন রেগে যায়, তার মুখে চর মেরে বলো, তুমি ঠক, বাটবার, তোমার জন্য আমি আমার দাদার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। ননদটি ছেলেটির গালে হাতে থাপ্পড় মারে। ছেলেটি তবু তার বন্ধু আর দুইজন ছেলেকে ডেকে নিল। আমি বুঝতে পারছি না এদের উদ্দেশ্য কি। এখানে এসে আমি কি মস্ত বড় ভুল করেছি? তারা আমাকে এবং আমার ননদকে টেনে ভিতরে নিয়ে যাচ্ছিল। তখন এই পুলিশের গাড়ি সাইলেন্টের আওয়াজ আসতে লাগলো। পুলিশের সাথে আমার স্বামীকেও আসতে দেখে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিলাম। বুকে যেন প্রাণ ফিরে এলো। পুলিশ তৎক্ষণাৎ ওই ছেলেগুলোকে ধরে নিয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম এটা ভেবে যে আমি তো দেবুকে ঘুমের ওষুধ খাইয়ে এসেছিলাম। তারপরও দেবু এখানে কিভাবে এলো? দেবু বলতে শুরু করলো যে 1 মাস আগে এই ছেলেটির সাথে আমার বোনের দেখা হয়েছিল এবং সে প্রেমের ফাঁদে পড়ে। আমি কথা জানতে পেরে এই ছেলেটির খোঁজখবর নিতে শুরু করি। এই ছেলেটা যদি ভালো হতো তবে এই ছেলের সাথে আমার বোনের আমি বিয়ে দিয়ে দিতাম, কিন্তু আমি জানতে পারি যে ছেলেটা একটা ঠক, একটা বাটপার এবং মাতাল। আমি বোনকে ছেলেটার সম্পর্কে সব কিছুই বলেছিলাম, কিন্তু বোন আমার কথা বিশ্বাস করেনি, উল্টো তার কথা বিশ্বাস করেছে। সে আমাকেই সন্দেহ করে এবং বাড়ি থেকে পালানোর চেষ্টা করে। আমার বিয়ের দিন এটা আমি বুঝতে পারি, তাই আমি তাকে দড়ি দিয়ে বেঁধে রাখি। তার ঘরে ঘুমাতে লাগলাম যাতে করে সে আবার পালানোর চেষ্টা করে, এবং আমি চাইনি একজন মাতালের হাতে সে পড়ে যায় এবং নিজের জীবনটা শেষ করে ফেলে। বোনকে আমি খুব ভালোবাসি, তাই তাকে নষ্ট হয়ে যেতে দেখতে পারবো না। ও তোমাকে গতকাল যা যা বলেছিল তা সবই ছিল মিথ্যা। যখন তোমরা দুজন পালানোর পরিকল্পনা করছিলে তখন আমি সবই শুনতে পেয়েছিলাম এবং সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে তোমরা যা চাও তাই হোক, যাতে তোমরা সত্যটা জানতে পারো আর সব কিছুই নিজের চোখে দেখতে পারো। এই ধাক্কাটা পেয়েই হয়তো আমার বোন বুঝতে পারবে, কারণ একজন মানুষ ধাক্কা না খাওয়া পর্যন্ত ঠিক বুঝতে পারে না। তাই আমি তোমাদের যেতে দিয়েছি, আর ওষুধ মেশানো দুধ আমি ফেলেই দিয়েছিলাম। আমি নিশ্চিন্ত ছিলাম যে এখানে এরকম কিছুই হবে, তাই পুলিশ নিয়ে তোমাদের অনুসরণ করেছিলাম। এইসব শুনে আমি লজ্জায় পড়ে গেলাম। ননদও মাথা নিচু করে চোখের জল ফেলছিল, তারপর হাত জোর করে বলল, আমাকে ক্ষমা করে দাও দাদা। এ ছেলের কথায় বিশ্বাস করে নিজেরই ক্ষতি করতে যাচ্ছিলাম আমি। সে আমাকে তোমার বিরুদ্ধে উস্কে দিয়েছিল এবং আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ননদ আমার কাছেও ক্ষমা চেয়েছে। আমি আর দেবু দুজনেই তাকে ক্ষমা করে দিয়েছি, কেননা ও নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই যথেষ্ট। কিছুদিন পর আমরা তাকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিই। আজ সেই তার স্বামীর সাথে খুব সুখে আছে। এদিকে আমিও আমার স্বামী দেবুর সাথে খুবই সুখী। আমার স্বামী একজন ভালো মনের মানুষ এবং খুব ভালো একজন মানুষ, এবং সে খুব ভালো একটা ভাই। এর পাশাপাশি সে একজন খুব ভালো স্বামী। এরকম ভালো মনের মানুষ ভাগ্যবানরাই পায়, এবং আমিও খুব ভাগ্যবান যে দেবুর মতো একজন স্বামী পেয়েছি। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। গল্পটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।